মনে হচ্ছে চশমাটা নামিয়েই ভিডিও বানাতে হবে। আচ্ছা, আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন? না মানে এটা কেমন প্রশ্ন হলো? মিষ্টি খেতে তো সবাই ভালোবাসে। এখন আর সবাই ভালোবাসে? না মানে জেনারেশন তো পাল্টেছে। এই যুগে অতটা কেউ আর মিষ্টি খেতে ভালোবাসে না, বা হয়তো বাসে। তো যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য আমার একটা প্রশ্ন। এত তো মিষ্টি খান, এত মিষ্টির নামও জানেন, কে প্রথম বানিয়েছিল, কোথায় প্রথম তৈরি হয়েছিল, কি দিয়ে মিষ্টিটা তৈরি, এগুলো কখনো জানতে চেয়েছেন? কখনো জানতে চেয়েছেন এই মিষ্টির পেছনে কি ইতিহাস লুকিয়ে থাকতে পারে? মিষ্টির ইতিহাস? সত্যি? না মানে আমি কি আর টপিক পেলাম না? এত কিছু থাকতে মিষ্টির ইতিহাস কেন? মিষ্টির ইতিহাস বুঝি ইন্টারেস্টিং হতে পারে না? হতে পারে না বুঝি? আচ্ছা, যদি বাংলার খাদ্যের ইতিহাসটা ভালো করে ঘেঁটে দেখা হয় তাহলে কিন্তু তোমরা খুঁজে পাবে যে এই মিষ্টির ইতিহাসে কিন্তু বাংলার খাদ্যের ইতিহাসের সব থেকে বড় চ্যাপ্টার। এবার অনেকের কাছেই বাংলার মিষ্টি বলতেই শুধুমাত্র রসগোল্লা, রসগোল্লা ছাড়া এরা কিছুই চেনে না। শুধুই কি রসগোল্লা? রসগোল্লা বলতেই তো মাথায় আসে নবীনচন্দ্র দাশের নাম। আচ্ছা, নবীনচন্দ্র দাস ছাড়া কি কোনো কোনো বড় মিষ্টি বিক্রেতা ছিল না তখন? আর কেউ বুঝি কোনো মিষ্টি বানায়নি? ঘেঁটে দেখলে হয় না? আচ্ছা, আপনার মাথায় প্রশ্ন আসে না, এই নবীনচন্দ্র দাস কি কলকাতার সব থেকে পুরনো মিষ্টি বিক্রেতা, নাকি তার আগেও কোনো মিষ্টি বিক্রেতা কলকাতায় ছিল? আর থাকলেও সেই মিষ্টির দোকান কি এখনও কলকাতায় এক্সিস্ট করে? হঠাৎই আমার মনে এই প্রশ্নটা জাগলো, আর কিছুটা ইন্টারনেট ঘেটে এবং কিছুটা মানুষের সাথে কথা বলে আমি একটা লিস্ট করলাম কলকাতার সব থেকে পুরনো মিষ্টির দোকানগুলির, এবং বেরিয়ে পড়লাম কলকাতা সফরে। তো যেহেতু আন্দুলে থাকি তাই কলকাতা যাওয়ার জন্য সবার আগে পৌঁছে গেলাম ময়দান মেট্রো স্টেশনে। নতুন হয়েছে, দেখতে যেতেও ইচ্ছা করলো। নতুন মেট্রোয় উঠলাম, গঙ্গার তলা দিয়ে চলে গেলাম ধর্মতলা। অফিস টাইম, উইকডে, বুঝতেই পাচ্ছেন ভিড় দেখে যে বেশ ভিড় কাটিয়েই আমাদের যেতে হয়েছে। তো ধর্মতলা স্টেশন থেকে বেরিয়েই আমরা হাঁটতে শুরু করলাম বউবাজারের দিকে, এবং বউবাজারে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম মিষ্টির দোকান, দ্য লেজেন্ড ভীমচন্দ্র নাগ। আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে যে আমি একটা মিষ্টি বিক্রেতার নামের আগে কেন লেজেন্ড টার্মটা ইউজ করলাম। এই লেজেন্ড টার্মটা ইউজ করার কারণ একটাই, যে এই ভীমচন্দ্র নাগ মিষ্টির জগতে, বাংলার মিষ্টির জগতে লিটারেলি এভলিউশন এনেছিলেন। তিনি শয়ে শয়ে মিষ্টি আবিষ্কার করেছেন। তৎকালীন যুগে তার মিষ্টি গোটা কলকাতায় সব থেকে বেশি ফেমাস ছিল, এবং তার মধ্যে সব থেকে বেশি যেটা জনপ্রিয়তা লাভ করে সেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতীয় গভর্নর লর্ড চার্লস ক্যানিংয়ের স্ত্রীকে উৎসর্গ করা একটি মিষ্টি, যেটার নাম ছিল লেডি ক্যানিং, বা উচ্চারণের দোষে সেটি লেডি কেনি হয়ে যায়, লেডি কেনি। তো এই লেডি কেনি তৎকালীন যুগে বেশ ফেমাস মিষ্টি ছিল, গোটা কলকাতায় বেশ ফেমাস হয়ে গেছিলো, এবং এখনও বেশ ফেমাস। একটু নতুন ধরনের মিষ্টি আবিষ্কার করেছিল, দেখতে গোলাপ জামুনের মতো বাট একটু ডিফারেন্ট, এবং বর্তমানেও বেশ ফেমাস। দোকানদার কাকুর সাথেও বেশ কিছু কথা বললাম এবং জানলাম সেই দোকানের সংক্ষিপ্ত কিছু ইতিহাস যা আমাদের জানা ছিল না। এই যেমন তাদের আদি বাড়ি ছিল জনাইতে, এবং 1826 খ্রিস্টাব্দে ভীমচন্দ্র নাগের পিতা পরাণচন্দ্র নাগ এই দোকানটি কলকাতার বউবাজারে স্থাপন করেন, এবং পরবর্তীকালে ভীমচন্দ্র নাগ এই দোকানটির এই লিগেসিটাকে এগিয়ে নিয়ে যান এবং তিনি খ্যাতিটি লাভ করেন। কাকু আমাদের আরও বলেন যে বাংলার বাঘ অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়ের এই দোকানের সাথে একটা আলাদাই কানেকশন ছিল। ভীমচন্দ্র নাগ এবং তিনি ভালো বন্ধু ছিলেন। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ছুটি হওয়ার পরে তিনি প্রায়ই আসতেন বন্ধুর দোকানে মিষ্টি খেতে। তারপর কাকু আমাদের দেখান এই দোকানের 200 বছর পুরনো বাংলা ঘড়ি এবং খবরের কাগজে বেরোনো তাদের দোকানের গল্প। এরপর আমরা টেস্ট করে দেখলাম এই দোকানের সব থেকে পপুলার আবার খাবো মিষ্টি এবং আইকনিক লেডি কেনি। লেডি কেনি অবশ্যই বেটার, তবে আবার খাবোটার নাম এবং দাম অনুযায়ী আরও একটু বেটার হতে পারত। এরপর আমরা গেলাম 1809 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত নবকৃষ্ণ গুঁইয়ের মিষ্টির দোকানে, যা ভীমচন্দ্র নাগের ঠিক পাশেই অবস্থিত, এবং এখানে আমরা খেলাম ভিক্টোরিয়া সন্দেশ এবং রাতাবি। ভিক্টোরিয়া সন্দেশটি অবশ্যই নামে এবং দামে বেশি এবং স্বাদেও ভালো,
এবং রাতাবিও যথেষ্ট ভালো। এরপর আমরা বউবাজার থেকে বাস ধরে ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে সোজা চললাম কলেজ স্ট্রিট ধরে এবং পৌঁছে গেলাম স্টুডেন্টদের মধ্যে খুবই জনপ্রিয় পুঁটিরামের মিষ্টির দোকানে। 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই দোকানটি শিয়ালদার মতো নিতান্ত ব্যস্ত জায়গায় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে চিরকালই বেশ ফেমাস। এখানকার গোলাপ জামুনটা আমি বাড়ি থেকেই ভেবে গেছিলাম যে খাবো, এবং সত্যি কথা বলতে কি বলবো, মুখে দিতেই বুঝলাম এক কথায় সেরা। এরপর আমরা আবার বাস ধরে চলে গেলাম হিদুয়া পার্ক এবং সেখানে আমরা গেলাম 1844 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর মিষ্টির দোকানে। সেখানে আমরা খেলাম জল ভরা সন্দেশ, যা এক কথায় কি বলবো, অপূর্ব খেতে। হাওড়ার আন্দুলের জল ভরার থেকে তো অনেক আলাদা, ইটের মতো, ছুঁড়ে মারলে মরে যাবে, সেই জায়গা প্রচুর নরম। তবে তাদের দোকানের ওই গ্রিল দিয়ে ঘিরে রাখা ব্যাপারটা আমার বেশ ইউনিক লাগলো, কিছুটা মদের দোকানের মতো। এরপর আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সরণির 1827 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া মাখনলাল দাসের মিষ্টির দোকানে। সেখানকার দোকানদার দাদু আমাদের দিল মাখনলাল দাসের সবথেকে পপুলার ম্যাঙ্গো ফ্লেভার্ড মিষ্টি দই, যা একেবারে কেমিক্যাল ফ্রিভাবে তৈরি এবং কোনো রকম ক্ষতিকর কেমিক্যালের তো ব্যবহার নেই, বরঞ্চ অরিজিনাল ম্যাঙ্গো পাল্পের ব্যবহার করা হয়েছে, যা আমরা ওই দোকানদার দাদুকে জিজ্ঞাসা করেই জানতে পারলাম। দাদু আরও বলল যে শুধুমাত্র দই নয়, ওই দোকানের সব মিষ্টি একেবারে কেমিক্যাল ফ্রিভাবে তৈরি, ঠিক যেমন ওখানকার দিলখুশ সন্দেশ। না, ট্রেনের দিলখুশ নয়, এ হলো দিলখুশ সন্দেশ, আকারে ছোট হলেও বেশ সুস্বাদু। এরপর আমরা পৌঁছে গেলাম আপনাদের সকলেরই খুবই ফেভারিট নবীনচন্দ্র দাসের মিষ্টির দোকানে এবং জানেনই কি খেতে গেছি, অবশ্যই রসগোল্লা। তবে এই দোকানে আবার ভিডিও করা যায় না, তবে লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করেই নিয়েছি। এখানকার 15 টাকার রসগোল্লাটা খেয়ে তবে একটু হতাশই হলাম, আকারে বড্ড ছোট এবং একেবারেই সফট নয়। কি আর করা যেতে পারে, নবীনচন্দ্র দাস তো আর নিজের হাতে এখন আর মিষ্টি বানাচ্ছে না। তবে এখানকার কেশর রসমালাইটা আমার বেশ ভালো লেগেছে, এটা বেশ সফট এবং বেশ সুস্বাদু। শোভাবাজারের বুকে বাগবাজারের নবীনচন্দ্র দাসের 1864 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই কিংবদন্তি মিষ্টির দোকানের কথা আর কী বা বলবো। রসগোল্লা সিনেমাটা তো নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন, তাই না? এরপর আমরা পৌঁছে গেলাম শ্যামবাজারের আদি হরিদাস মোদকের মিষ্টির দোকানে, যা এক কথায় খাতায় কলমে কলকাতার সব থেকে পুরনো মিষ্টির দোকান। 1780 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মিষ্টির দোকান আজও কলকাতার বুকে রমরমিয়ে চলছে। এই দোকানের কালাকান্দ এবং ক্ষীরকদমটি টেস্ট করে দেখলাম। কালাকান্দটা বেশ একটু শক্ত ছিল, বাট বেশ টেস্টি, এবং ক্ষীরকদমটিও স্বাদে মন্দ ছিল না। বাইরেটি সাধারণ ক্ষীরের এবং ভেতরটি গুড়ের, বেশ সুস্বাদু। এবং আমাদের কলকাতা পরিক্রমা এখানেই শেষ হলো। তো গোটা কলকাতা যে ঘুরে এলাম, এবার পালা একটা অনেস্ট রিভিউ দিয়ে বলার যে কোথাকার মিষ্টি আমার বেস্ট লেগেছে। তো পার্সোনালি আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে পুঁতিরাম সুইটসের গোলাপ জামুন, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের তো বললামই, ঘরে নিয়ে এসেছি, এতটাই ভালো লেগেছে বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য। কেমন লাগলো? ভালো খেতে তো। বলো কেমন খেতে? দেখে 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 আসতে ভালো হয়েছে। ভালো খেতে। তো বাড়ির সকলের তো এটা বেশ ভালো লেগেছে। এবার আমার নিজের পালা। আমি যদিও এটা খেয়ে এলাম, তবে এতটাই ভালো লেগেছে যে আমি এটা বারবার খেতে চাইব। তো ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটাই। মিষ্টি খান, মিষ্টি খাওয়ান এবং ভালো থাকুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। বেল আইকনে ক্লিক করে দিন, পয়সা লাগে না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।